এমন কোন একটা নাগ পাশ তাদের সামনে আছে যা কিছু বোঝা সত্ত্বেও এই প্রায় 70% মানুষের চিন্তাকে বলুন্টিত করতে আমার ভাইয়েরা বাধ্য হচ্ছে। এছাড়া আমি আর কোনো যুক্তি খুঁজে পাই না। আচ্ছা বলেন, ওনারা প্রগ্রেসিভ পার্টি, একটা শুধু রেফারেন্স দেই, এখানে জিয়াউর রহমান সাহেবের সঙ্গে রাজনীতি করার লোক আছেন, চেহারা দেখতে বোঝা যাচ্ছে। 8ই নভেম্বর 1975 সাল রাষ্ট্রপতি বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম প্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উপপ্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন। 29 নভেম্বর 1976 বিচারপতি সায়েম সামরিক আইন প্রশাসকের পদ থেকে পদত্যাগ করেন এবং জিয়াউর রহমান প্রধান সামরিক আইন প্রশাসক চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হন। 21 এপ্রিল 1977 জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 30 মে 1977 মার্শাল ল অর্ডার নম্বর 1 1977 জারি করে 31 মে গণভোটের ঘোষণা দেন। 30 মে গণভোটের ঘোষণা দেন। এই 30 মে 1977 সালে দি ফার্স্ট মার্শাল ল অর্ডার 1977 যদি কেউ পড়েন তাহলে দেখবেন এই মার্শাল ল অর্ডারের মাধ্যমে বাংলাদেশের সংবিধানের ভিতরে কাটা ছেঁড়া করে এইটাকে একেবারে ক্যান্সারের অপারেশন করেছেন। অ্যাবসলিউট ফেইথ ইন দ্য ট্রাস্ট অলমাইটি আল্লাহ কোথা থেকে আসলো? বিসমিল্লাহির রহমানির রহিম কোথা থেকে আসলো? মৌলিক নীতিতে পরিবর্তন কোথা থেকে আসলো? এগুলো সব কিন্তু মার্শাল ল অর্ডার দিয়ে করা। এরপরে দেখেন 1 সেপ্টেম্বর 78 জিয়াউর রহমান সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন। খুব ডেমোক্রেসির কথা তো বলেন, এখনো বলতেছেন, ভালো কথা, উই অ্যাপ্রিশিয়েট ইউ। কিন্তু জন্ম তো নিয়েছেন একটা মার্শাল ল এর গর্ভ থেকে, এগুলো ভুলে গেলে তো কাজ হবে না। সংবিধানের যে দোহাই এখন দেখাচ্ছেন, আপনাদের জন্ম তো সাংবিধানিক ভাবে নয়। স্পষ্ট করে যদি বলতে হয়, একটা নেসেসিটির কারণে স্পেশাল সার্কামস্টেন্সেসে বিএনপির জন্ম হয়েছে ক্ষমতায় থাকা অবস্থায়, এবং সেটা হয়েছে 1 সেপ্টেম্বর 78। 1978 সালে দ্য প্রেসিডেন্সিয়াল ইলেকশন অর্ডার 1978, 3রা জুন 1978 রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমান বনাম জেনারেল অবসরপ্রাপ্ত এমএজি ওসমানী অংশগ্রহণ করেন। জিয়াউর রহমান সাহেব বিজয়ী হন। 18 ফেব্রুয়ারি 1979 সামরিক আইনের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর্টিকেল 123-এ নির্বাচন হওয়ার কি পদ্ধতির কথা বলা আছে? 123-3 সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হইবে মেয়াদ অবসানের কারণে সংসদ ভাঙ্গিয়া যাওয়ার ক্ষেত্রে ভাঙ্গিয়া যাওয়ার পূর্ববর্তী 90 দিনের মধ্যে। তাহলে আমাদের সংসদ মেয়াদ অবসানের কারণে ভাঙে নাই, আমাদের সংসদ ভেঙেছে হলো একটা স্পেশাল সার্কামস্টেন্সেসে আগস্ট মাসের 6 তারিখে। তাহলে এটা প্রযোজ্য না। মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে আমাদের সংসদ ভেঙেছে, অন্য কোনো কারণে, অবসানের কারণে না, অন্য কোনো কারণে সংসদ ভাঙ্গিয়া যাইবার ক্ষেত্রে ভাঙ্গিয়া যাইবার পরবর্তী 90 দিনের মধ্যে। তাহলে এখনকার সিচুয়েশনটাকে যদি আমরা সংসদ ভাঙ্গিয়া যাওয়ার মেয়াদ উত্তীর্ণ ছাড়া অন্য কোনো কারণে ভাঙ্গে, আমরা ধরে নিলাম অন্য কোনো কারণে ভেঙেছে। তো অন্য কোনো কারণে ভাঙলে নির্বাচন হওয়ার কথা ছিল 6 আগস্ট, ভেঙেছে 6 সেপ্টেম্বর, 6 অক্টোবর, 6 নভেম্বর, কিন্তু নির্বাচন তো হয় নাই। তাহলে বোঝা গেল 123 অনুচ্ছেদের সাব অনুচ্ছেদ 3 বর্তমান নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আমাদেরকে কোনোভাবে সাহায্য করে না। তাহলে সাহায্য করে কি জিনিস? এই সাহায্য করে না দেখেই এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের প্রয়োজন হয়েছে। আরো কয়েকটা জায়গায় কিন্তু সাহায্য করে নাই। 1 নম্বর সাহায্য করে নাই অ্যাটর্নি জেনারেলের নিয়োগ। অ্যাটর্নি জেনারেলের নিয়োগ হয়েছে আপনারা দেখবেন 6 তারিখ রাতে। তো 6 তারিখ রাতে অ্যাটর্নি জেনারেল হলো কি করে? কারণ 6 তারিখ রাতের বেলা তো প্রাইম মিনিস্টার নাই, প্রেসিডেন্ট সরকার নাই, প্রেসিডেন্ট সাহেব তাকে নিয়োগ দিয়েছেন। ওনার নিয়োগটা দেখলে দেখবেন যে উনি যে প্রধানমন্ত্রীর অ্যাডভাইস পায় তাকে নিয়োগ দিয়েছেন, এই মর্মে কিছু নাই। তাহলে আমাদের অ্যাটর্নি জেনারেল কিভাবে নিয়োগ হলো? দ্বিতীয় বড় প্রশ্ন, 6 তারিখে পার্লামেন্ট ভেঙে দিল, কিভাবে ভাঙলো? পার্লামেন্ট তো ভাঙতে পারে না, প্রেসিডেন্ট কি করে পার্লামেন্ট ভাঙবে? পার্লামেন্ট ভাঙার নিয়ম হলো অবশ্যই প্রধানমন্ত্রীর লিখিত অ্যাডভাইস পাইতে হবে পার্লামেন্ট ভাঙতে। তো প্রধানমন্ত্রী তো নাই, লিখিত অ্যাডভাইস দিবে কে? পরবর্তী বড় প্রশ্ন, যে অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা হচ্ছে, এটাও সংবিধানে কনসেপ্ট নাই।
যে শপথটা নেওয়া হয়েছে এরকম কোন শপথই আপনারা সংবিধানে দেখতে পাবেন না। আগে যখন কেয়ারটেকার গভর্নমেন্টের কনসেপ্ট ছিল 15th অ্যামেন্ডমেন্টের আগে, তখন সংবিধানের পিছন দিয়ে চিফ অ্যাডভাইজার এবং অ্যাডভাইজারের শপথ নামে একটা শিডিউল ছিল। কিন্তু পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটা বাতিল হয়ে যাওয়ার পরে ওই শপথের পাঠটুকু বাতিল হয়ে যায়। তাহলে শপথটা কি করে নিলেন? ওনারা বলছেন যে ধরে নেওয়া হচ্ছে আগের চিফ অ্যাডভাইজার যে শপথটা নিতেন ওই শপথটাকে এসিউম করে আমাদের ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ওই এসিউম শপথ দিয়েছে। এসিউম শপথ অ্যাডভাইজারদেরকে এভাবে দিয়েছেন। এই প্রশ্নটা ওনারা বলছেন 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টকে জিজ্ঞাসা করেছেন, একটা মতামত নিয়েছেন, মতামত নিয়ে এই কাজ করেছেন। এই মতামতটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে। একজন রিট পিটিশন করেছিলেন সিনিয়র অ্যাডভোকেট মিস্টার মহসিন রশিদ। হাইকোর্ট ডিভিশনের শুনানি হওয়ার পরে হাইকোর্ট ডিভিশন রায় দিয়েছে সামারিলি রিজেক্ট করে। ওখানে প্রশ্ন উঠেছিল সরকারের সোর্স কি। হাইকোর্ট বলেছে সরকারের সোর্স হলো দুইটা। এক নম্বর সোর্স হলো উইল অফ দ্য পিপল, আর তার সোর্স হলো আর্টিকেল 7। আর 2 নম্বর সোর্স হলো 106 এর মতামত। এর বিরুদ্ধে তিনি সিপি ফাইল করেছেন সুপ্রিম কোর্টে, আপিল। সুপ্রিম কোর্ট ওই আপিল ডিসমিস করে দিয়েছে। ডিসমিস করে দিয়ে বলেছে হাইকোর্ট যে কথা বলেছেন এটাই সঠিক। তা যদি হয় তাহলে এই সরকারের মূল উৎস কি? মূল উৎস দাঁড়াচ্ছে উইল অফ দ্য পিপল। উইল অফ দ্য পিপলের মধ্যে তো 123 নির্বাচন নাই। উইল অফ দ্য পিপলের মধ্যে তো বর্তমান 12ই মার্চের নির্বাচন নাই। উইল অফ দ্য পিপলের মধ্যে 123 সাব আর্টিকেল 3 কোনো অপারেশন নাই। এবং 54টা আর্টিকেল আমি আপনাদেরকে হিসাব করে দেখাতে পারবো। 54টা আর্টিকেল 153টার ভিতরে কোনো কার্যকারিতা নাই। যেহেতু প্রাইম মিনিস্টার নাই, সংসদ নাই, স্পিকার নাই, কোনো কার্যকারিতা নাই, এগুলোর কোনো অপারেশন নাই, এগুলোর কোনো ইফেক্টিভিটি নাই। নাথিং ইজ ইফেক্টিভ। এই আর্টিকেলগুলোতে কোনো কার্যকারিতা কেউ দেখতে পাচ্ছেন না। এই ব্যাপারে দুইটা আর্গুমেন্ট করেছেন কেউ কেউ বলেছেন যে এই কার্যকারিতা না থাকার অর্থ হলো ডরমেন্ট, আর কেউ কেউ বলছেন এই ডরমেন্ট থাকার অর্থ হলো ইনঅপারেটিভ। তাহলে এই ইনঅপারেশন যেখানে থাকে সেখানে সমাধান কি? এই সমাধানটা বের করার জন্য এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দেওয়া হয়েছে। দেখেন কিভাবে দেওয়া হয়েছে। এর শুরুতেই বলা হয়েছে সেহেতু 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের ভিত্তিতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই আদেশ জারি করেন। তাহলে এই আদেশের ভিত্তিটা কি? জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের ভিত্তি। আর আরেকটা কি এখন প্রশ্ন, সংবিধান কাজ করছে না, পার্লামেন্ট নাই, প্রাইম মিনিস্টার নাই, জনগণের সার্বভৌম ক্ষমতা আছে নাকি? এই একটা বিরাট প্রশ্ন। এই প্রশ্নের জবাব দিয়েছেন হলো আমাদের সুপ্রিম কোর্ট কেয়ারটেকার গভর্নমেন্টের রিভিউ এর মামলায়। এই মাত্র 1 সপ্তাহ আগে এটা প্রকাশিত হয়েছে। এখানে আমাদের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস রেফাত আহমেদ সাহেব ব্যাখ্যা করেছেন যে আমরা একসময় কেয়ারটেকার গভর্নমেন্টের সিদ্ধান্ত নিয়েছিলাম যেটা সংবিধানে ছিল না, যার প্রধান ছিলেন শাহাবুদ্দিন আহমেদ, কিন্তু ওই বিধিটা সংবিধানে ছিল না। এইভাবে শাহাবুদ্দিন আহমেদ প্রধান হইতে পারেন না। কিন্তু কিভাবে হলো? 3 জোটের রূপরেখায় হলো। 3 জোটের রূপরেখাটা তিনি আলোচনা করে বলেছেন যে যেখানে সংবিধান ইনঅপারেটিভ, সংবিধান কাজ করে না, সংবিধানের ভিতরে সমাধান নাই, বিধান নাই। এখানে একটা পেপার দিয়েছিলেন তখনকার দিনের ইশতিয়াক সাহেব, ইশতিয়াক পেপার নামে পরিচিত, ইশতিয়াক পেপার। তিনি বলেছেন সংবিধানের ভিতরে যদি সমাধান না থাকে বাইরে কি করে সমাধান হয় তার একটা রূপরেখা দিয়েছিলেন। এই রূপরেখা ছিল 3 জোটের রূপরেখা। এর ভিতরে তিনি বলেছেন জনগণের সভারেন পাওয়ার কিংবা কনস্টিটিউয়েন্ট পাওয়ার এইটা ডরমেন্ট থাকে, এটা কখনো নষ্ট হয় না। সংবিধান নষ্ট হয়, আর্টিকেল নষ্ট হয়, আর্টিকেল কাজ করে না, প্রাইম মিনিস্টার থাকেন না, প্রেসিডেন্ট থাকেন না, এগুলো ইনঅপারেটিভ হয়। কিন্তু মানুষের ইচ্ছা, তিনি বলছেন মানুষের ইচ্ছা কখনো ইনঅপারেটিভ হয় না, এটা ডরমেন্ট থাকতে পারে, সুপ্ত থাকতে পারে। সুপ্তটাকে আবার যখন বিকশিত হয় তখন ইচ্ছাটা বাস্তবে রূপান্তরিত হয়। তিনি বলছেন আমাদের যে কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেমটা আমরা এনেছিলাম সংবিধান না থাকতেও, এইটা মূলত 3 জোটের রূপরেখার মাধ্যমে মানুষের ইচ্ছার বহিঃপ্রকাশের ভিত্তিতে। আমাদের এই আদেশ বলতেছে রাষ্ট্রপতি কিভাবে দিলেন? তিনি দিলেন হলো গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত
জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের ভিত্তিতে। এটা কোন দিন তিনি টের পেলেন? উনি টের পেলেন 5 তারিখে, 6 তারিখে, 7 তারিখে। সরকার হলো তা 8 তারিখে সন্ধ্যায়। তা 5 তারিখে কি হলো? 6 তারিখে কি হলো? 7 তারিখে কি হলো? 8 তারিখে না আমরা সন্ধ্যাবেলায় পাইলাম একটা সরকার শপথ নিচ্ছে। তার আগে জনগণ কোথায় ছিল? বলছে জনগণের ইচ্ছাটা প্রকাশিত হয়েছে 2 ভাবে। একটা হলো সাধারণত ইচ্ছা প্রকাশ পায় ভোটে, নিয়মতান্ত্রিক উপায়ে। পৃথিবীতে এমন কোন এক্সাম্পল নাই যে সংবিধানের সীমারেখার ভিতরে গণ অভ্যুত্থান হয়েছে কিংবা সংবিধানের সীমারেখার ভিতরে বিপ্লব হয়েছে। একটা উদাহরণ কেউ দেখাতে পারবে না। ইস্ট ওয়েস্ট, ইভেন সবচাইতে বেশি জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশের ভিত্তিতে সরকার পতন হয় আফ্রিকান কান্ট্রিজে বেশি। ওই আফ্রিকার কান্ট্রিজে একটা তো দেখাতে পারবেন না যে সংবিধান মেনে গণ অভ্যুত্থান হয়েছে, বলশেবিক বিপ্লব হয়েছে। ফ্রান্সে 6 বার রিপাবলিক হয়েছে, ইরানে হয়েছে, মিশরে হয়েছে। কোথাও কখনো সংবিধানের সীমারেখার মধ্যে হয় না। এখন প্রশ্ন, আমি যে ইস্যুটা প্রথম তুলেছিলাম, তাহলে নির্বাচনটা হলো কি করে? নির্বাচনের সংজ্ঞার ভিতরে দেখা যাচ্ছে এই আদেশ জারি করার পরে যে সাধারণ নির্বাচন হবে এইটাই হলো সংসদ নির্বাচন। কারণ কি? 123 কার্যকর নেই। 123 অনুযায়ী এখানে কোনো সমাধান নাই। 123 অনুযায়ী সমাধান হতে গেলে নিয়মতান্ত্রিক ভাবে যদি ভাঙতো তাহলে পরবর্তী 90 দিন, অনিয়মতান্ত্রিক ভাবে ভাঙলে পূর্ববর্তী 90 দিন। একটাও কাজ করছে না। এই আইনের 5 ধারায় বলা আছে, দেখেন এইটার সঙ্গে গণভোটকে রিলেট করা হচ্ছে। 5-এ এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের দিন এই আদেশ অনুসারে গণভোট অনুষ্ঠিত করা হইবে। তাহলে জাতীয় সংসদের সংজ্ঞা আছে 2-এ, 5-এ আছে গণভোট কিভাবে ওইটার সঙ্গে ট্যাঙ্গেলড হবে। 6-এ বলা আছে গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে যথোপযুক্ত আইন প্রণয়ন করা হবে। ওই আইনটা হলো গণভোট আইন। এই যথোপযুক্ত আইন গণভোট আইন। সেখানে বলা আছে কি ধরনের ব্যালট হবে, কিভাবে কাউন্ট করবে, কোন জায়গায় পোলিং স্টেশন হবে, প্রিজাইডিং অফিসার কারা হবে, প্রিজাইডিং অফিসার অনিয়ম করলে কার ব্যবস্থা হবে, অ্যাপ্লিকেশন কিভাবে হবে, গণনা কিভাবে হবে। ওইটার নাম হলো গণভোট অধ্যাদেশ। এখন গণভোট হলো এইটার অধীনে, নির্বাচন হলো এইটার অধীনে। এই কথা কিন্তু বললে চলবে না। নির্বাচন কিন্তু এই আদেশ বাকি রেখে কোনো নির্বাচনের কল্পনা করা যাবে না। এই আদেশের বাইরে গিয়া বাংলাদেশের জাতীয় নির্বাচনও হয় নাই, গণভোটও হয় নাই। এখন বলা হলো সাথে গণভোট উপস্থাপিত প্রশ্নের উত্তরে প্রদত্ত সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে কি হবে, না সূচক হলে কি হবে তা এখানে বলা নাই। হ্যাঁ সূচক হলে কি হবে তা বলা আছে। হ্যাঁ সূচক হলে কি হবে? নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং সংবিধান সংস্কার বিষয়ে সকল ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে। তাহলে হ্যাঁ সূচক ভোট হয়েছে, অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ হয়েছে। পরবর্তী পদক্ষেপ হওয়া উচিত ছিল একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন। এই সংবিধান সংস্কার পরিষদ 180 দিন কাজ করবে। 180 দিনের পরে অটোমেটিক বিলুপ্ত হয়ে যাবে। এবং এটা শপথ কি করে হবে? সংসদ সদস্যদের শপথ যেভাবে হয় এভাবেই হবে। ওইটা শপথ যারা দেন এটা শপথ তারাই দিবেন। ওইটার সভা যেভাবে ডাকা হয় এটার সভা এইভাবেই ডাকা হয়। ওইটার সভা কিভাবে ডাকা হয়? ওইটার সভা ডাকা হয় প্রধানমন্ত্রীর লিখিত অ্যাডভাইসের ভিত্তিতে। রাষ্ট্রপতি সংসদের অধিবেশন ডাকেন। এখানেও প্রধানমন্ত্রীর লিখিত অ্যাডভাইসের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদের সভা ডাকবেন। এখন প্রধানমন্ত্রী অ্যাডভাইস করে নাই তাই ডাকেন। বাংলা কথা বললে এটাই দাঁড়াবে। কেন ডাকে নাই? ডাকে নাই আমাদের প্রাইম মিনিস্টার অ্যাডভাইস করেন নাই। প্রাইম মিনিস্টার যে অ্যাডভাইস করেন নাই, তিনি যে অ্যাডভাইসটা করবেন নাই, এই অ্যাডভাইস তাকে কে করছে? এইটা একটা সাংঘাতিক প্রশ্ন যে তিনি এই অ্যাডভাইস, একটার অ্যাডভাইস করেছেন আর একটার অ্যাডভাইস করেন নাই। এমপিদের কাছে যে চিঠিটা পাঠানো হয়েছে ওই চিঠিটাতে 2টা শপথের কথা ছিল। এখন তিনি বলেছেন, আমাদের সালাউদ্দিন সাহেব বলেছেন যে যিনি এই শপথ পেপারটা সাপ্লাই করেছেন তিনিও অসাংবিধানিক কাজ করছেন। আচ্ছা, তিনি যদি অসাংবিধানিক কাজ করেন, এই আইন আপনি ভায়োলেট করে মেজরিটি পাওয়ার পরে প্রথম দিন কি ভায়োলেশন হয়েছে? সংবিধান সংস্কার সবার শপথ আপনারা নেন নাই। এখন নেন নাই, একদিনে 2টা নির্বাচন। এই আইন হলো নির্বাচনের ভিত্তি। এক অংশ মানছেন আর এক অংশ মানছেন না। তাহলে আপনাদের একটা শপথ ভ্যালিড আর একটা শপথ ইনভ্যালিড আপনাদের আর্গুমেন্টে। এখন বড় প্রশ্ন, একটা আইন অপারেটিভ থাকতে কোন ক্ষমতা বলে এই আইনের বিধানকে তারা লঙ্ঘন করতে পারে?
এটাই ফান্ডামেন্টাল প্রশ্ন। এই আইন তো আছে, বাতিল তো হয় নাই। এই আইন তো রাষ্ট্রপতি বাতিল করে নাই, পার্লামেন্ট বাতিল করে নাই, কোনো কোর্ট বাতিল করে নাই, কিচ্ছু করে নাই, কোনো স্টে অর্ডার নাই। তাহলে যে কারণে তারা এই জিনিসটাকে বাতিল করছেন, ইনঅপারেটিভ করে দিচ্ছেন, আমার মনে হয় এটা শুধুমাত্র অসাংবিধানিক আচরণ করা ছাড়া এই আইনটাকে তারা ভায়োলেট করতে পারেন না। এটা ডেঞ্জারাস। মেজরিটির জুড়ে এইভাবে যদি প্রতিষ্ঠিত আইনকে ভায়োলেট করা হয়, তাহলে ভবিষ্যতে আর কি করবেন আল্লাহ ছাড়া কেউ বলতে পারে। এবং খুবই ইন্টারেস্টিং, দেখেন 30 পঞ্জিকা দিবসের ভিতরে সভা ডাকা হবে। 30 পঞ্জিকা দিবস পার হয়ে গেছে 15ই মার্চ। 15ই মার্চে বিরোধী দলীয় নেতা একটা মুলতবি প্রস্তাব আনার জন্য পয়েন্ট অফ অর্ডারে দাঁড়াইয়া তিনি বললেন, স্পিকার বললেন আপনারা মুলতবি প্রস্তাব কিংবা নোটিশ দেন। 62 বিধি অনুযায়ী একটা নোটিশ দেওয়া হলো। 2 ঘন্টার আলোচনার জন্য ঠিক হলো। আলোচনা করে টকটা আউট হলো। বাংলাদেশের ইতিহাসে এই মনে হয় প্রথম সরকার দলের পক্ষ থেকে আরেকটা মুলতবি প্রস্তাব আনা হয়েছে। সেখানে তারা বলছেন, আমি দেখলাম নোটিশটা, নোটিশের মধ্যে তারা বলছেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন কিভাবে করা হবে এই মর্মে সরকারি দল পার্লামেন্টের সকল আলোচনা বাদ দিয়ে এটা আলোচনা করতে চায়। কিন্তু এর আগে বিরোধী দলের নোটিশে তো আলোচনা হয়েছে, আবার তারা এটা আলোচনা করতে চায়। আমি সেই সংসদ সদস্য যিনি দিয়েছেন তার সাথে আলাপ করলাম, ভাই আপনি এটা কেন দিয়েছেন? বলছে সালাউদ্দিন সাহেব বলছেন না, প্রেসিডেন্টকে উনি জিজ্ঞাসা করেছেন যে আদেশ আপনি দিয়েছেন? প্রেসিডেন্ট বলছেন আমি তো দেই নাই, আমাকে দেওয়ানো হয়েছে। প্রেসিডেন্ট হলেন রাজহাঁস, এই আদেশটার নাম দিয়েছেন ওনারা রাজহাঁসের ডিম্ব। এখন যিনি ওই নোটিশ দিয়েছেন তাকে জিজ্ঞাসা করলে সে বলে আমি তো আদেশ দেই নাই, আমি নোটিশ দেই নাই, আমাকে নোটিশ দিতে বলা হয়েছে, তাই আমি নোটিশ দিছি। এই নোটিশে কি আলোচনা করছেন দেখেন, কি ধরনের প্রতারণা। এখানে বাস্তবায়নের পদ্ধতি বলা আছে, নির্বাচন হবে, 2টা পরিষদ হবে, একটা পরিষদ সংবিধান সংস্কার করবে, আর একটা পরিষদ পার্লামেন্ট হবে। এই পদ্ধতিটাকে না মেনে নোটিশ দিচ্ছে, এই পদ্ধতিকে অ্যাভয়েড করে যাচ্ছে। এই পদ্ধতিকে অ্যাভয়েড করে নোটিশ দিয়ে যে পদ্ধতি ওনারা আনতে চান, এই পদ্ধতিতে আর বাড়তি কি আলোচনা? ওনারা বলছেন, আমরা দেখেছি ওনারা বলছেন ওনারা একটা কমিটি গঠন করতে চান। এই কমিটি, আমি গতকালকে বিএনপির 31 দফা নিয়ে খুব চিন্তা ভাবনা করে পড়ে দেখলাম, 1 নম্বর দফা তারা ক্ষমতায় আসলে সংবিধান সংস্কার কমিশন গঠন করবে। তো এখন তো সংস্কার মানছেন না, সংস্কার পরিষদই তো এটা, এই সংস্কার পরিষদেই তো সংস্কারের কথা আলোচনা হওয়ার কথা, এই সংস্কার পরিষদেই তো এটা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা। তো এখন সংস্কার পরিষদের গঠন আছে, নির্বাচন হয়েছে, ওইটাতে আপনারা না গিয়ে আপনারা কি চাচ্ছেন? এখন কমিটি গঠন করবেন। তো আপনাদের যে ম্যানিফেস্টো আছে 31 দফা আছে, ওখানে তো সংস্কার কমিশনের কথা বলা আছে, ওখানে তো কমিটির কথা বলা নাই। সেই কমিশন গঠন হওয়ার আইনগত পদ্ধতির কথা বলা আছে। পরিষদ হবে, পরিষদের সভা কিভাবে ডাকবে, সভাপতি কি করে হবে, স্পিকার কিভাবে হবে, ডেপুটি স্পিকার কিভাবে হবে, এই আইনে বিস্তারিত বলা আছে। আইনও কার্যকর, আইনও মানেন না, যুক্তিও মানেন না। আমার ধারণা, আমি আর লম্বা করছি না, আমার ধারণা এমন কোন একটা নাগপাশ তাদের সামনে আছে যা কিছু বোঝা সত্ত্বেও এই প্রায় 70% মানুষের চিন্তাকে ভুলুণ্ঠিত করতে আমার ভাইয়েরা বাধ্য হচ্ছে। এছাড়া আমি আর কোনো যুক্তি খুঁজে পাই না। আচ্ছা বলেন, ওনারা প্রগ্রেসিভ পার্টি, একটা শুধু রেফারেন্স দেই, এখানে জিয়াউর রহমান সাহেবের সঙ্গে রাজনীতি করার লোক আছেন, চেহারা দেখতে বোঝা যাচ্ছে। 8ই নভেম্বর 1975 সাল রাষ্ট্রপতি বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম প্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উপপ্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন। 29 নভেম্বর 1976 বিচারপতি সায়েম সামরিক আইন প্রশাসকের পদ থেকে পদত্যাগ করেন এবং জিয়াউর রহমান প্রধান সামরিক আইন প্রশাসক চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হন। 21 এপ্রিল 1977 জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 30 মে 1977 মার্শাল ল অর্ডার নম্বর 1 1977 জারি করে 31 মে গণভোটের ঘোষণা দেন। 30 মে গণভোটের ঘোষণা দেন। এই 30 মে 1977 সালে দি ফার্স্ট মার্শাল ল অর্ডার 1977 যদি কেউ পড়েন তাহলে দেখবেন এই মার্শাল ল অর্ডারের মাধ্যমে বাংলাদেশের সংবিধানের ভিতরে কাটা ছেঁড়া করে এইটাকে একেবারে ক্যান্সারের অপারেশন করেছেন। অ্যাবসলিউট ফেইথ ইন দ্য ট্রাস্ট অলমাইটি আল্লাহ কোথা থেকে আসলো? বিসমিল্লাহির রহমানির রহিম কোথা থেকে আসলো? মৌলিক নীতিতে পরিবর্তন কোথা থেকে আসলো? এগুলো সব কিন্তু মার্শাল অর্ডার দিয়ে করা।
এরপরে দেখেন এক 1 সেপ্টেম্বর 78 জিয়া রহমান সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন। খুব ডেমোক্রেসির কথা তো বলেন, এখনো বলতেছেন, ভালো কথা, উই অ্যাপ্রিসিয়েট ইউ। কিন্তু জন্ম তো নিয়েছেন একটা মার্শাল লয়ের গর্ভ থেকে, এগুলো ভুলে গেলে তো কাজ হবে না। সংবিধানের যে দোহাই এখন দেখাচ্ছেন, আপনাদের জন্ম তো সাংবিধানিক ভাবে নয়। স্পষ্ট করে যদি বলতে হয়, একটা নেসেসিটির কারণে স্পেশাল সার্কামস্টেন্সেসে বিএনপির জন্ম হয়েছে ক্ষমতায় থাকা অবস্থায়, এবং সেটা হয়েছে 1 সেপ্টেম্বর 78। 1978 সালে দ্য প্রেসিডেন্সিয়াল ইলেকশন অর্ডার 1978, 3রা জুন 1978 রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমান বনাম জেনারেল অবসরপ্রাপ্ত এম.এ.জি. ওসমানী অংশগ্রহণ করেন। জিয়াউর রহমান সাহেব বিজয়ী হন। 18 ফেব্রুয়ারি 1979 সামরিক আইনের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি সংসদে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেন। খুব ডেমোক্রেসির কথা। নির্বাচনের আগে তো সামরিক আইনটা তুলে দেওয়ার সাহসও দেখাইতে পারেন না। একই সাথে 6 এপ্রিল 1979 সন্ধ্যা 8টা থেকে সামরিক আইন প্রত্যাহার করা হয়। 7 এপ্রিল 1979 গেজেট প্রকাশের মাধ্যমে সামরিক আইন প্রত্যাহার কার্যকর করা হয় সংসদ বসার পরে। এরা এসে এখন আমাদেরকে বলতেছে যে এই প্রেসিডেন্সিয়াল অর্ডার নাকি ভ্যালিড না। এই প্রেসিডেন্সিয়াল অর্ডার যদি ভ্যালিড না হয়, এই কথা বলার যোগ্যতা তো আদালতের। আপনারা মামলা করেছেন, কোর্টে ডিসাইড হওয়ার আগে তো আপনারা ভায়োলেট করে ফেলতেছেন। কোর্টে রুল দিয়েছে, কেন অসাংবিধানিক হবে না? এটা পেন্ডিং থাকা অবস্থা আপনারা শপথ নেন না। কোনো আদেশ নাই, কোনো অন্তর্বর্তীকালীন আদেশ নাই, স্টে নাই, কিচ্ছু নাই, তাও মানেন না। এর মানে কি? ওইদিকে আবার বিচার বিভাগীয় পৃথক সচিবালয় অধ্যাদেশ বাদ করেছে, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাদ করেছেন। এর মানে কি? সবগুলোকে আবার করায়ত্ত করতে চায়। এখন আমি আপনাদেরকে একটা ছোট্ট অনুরোধ জানাই, আমরা আজকে একটা নোটিশ পাঠাবো। উই আর প্রিপেয়ারিং টু সেন্ড এ নোটিশ টু দি গভর্নমেন্ট, যে এই আদেশ আইন জীবিত থাকা অবস্থায় এই আইনের এটাতে করণীয় বলা আছে, এই করণীয় কাজ না করাটা কেন অবৈধ নয়। এই কারণে আমি নোটিশটা লিখে আসছি, আজকেই পাঠাবো অথবা কালকে ইনশাআল্লাহ। আমরা তাদেরকে রিকোয়েস্ট করবো টু কমপ্লাই উইথ দি অর্ডার। দিস অর্ডার ইজ স্টিল ভ্যালিড, still operative, still the law of the land. Since this order is still the law of the land, you are duty bound to follow the law of the land. And you are required to perform under Article 102 of the Constitution to do what is required by law to do. This is what is required by law to do. So you are requested to comply with the provision of Section 8, Section 9, Section 10, Section 11. If you do not comply with the sections, ultimately you are violating the law of the land and taking the law in your hand. And that would be the ultimate. আমার ধারণা তারা কার পরামর্শে, এটা আমার স্পেকুলেশনের কথা বলে যাই। আমরা আজকেও সকালবেলা 10-12 জন আইনজীবী মিলে চিন্তা ভাবনা করে দেখেছি, আমাদের বিবেচনায় ধরে না। কেন সংস্কার প্রক্রিয়া থেকে বিএনপির মতো ক্লেইমড প্রোগ্রেসিভ পলিটিক্যাল পার্টি তারা সংস্কার মতো এজেন্ডাগুলো থেকে কি উদ্দেশ্যে দূরে সরে আসছে? আমি কয়েকটা অর্ডিন্যান্সের নাম বলে শেষ করে দিচ্ছি। দেখেন, গুম প্রতিরোধ অধ্যাদেশ বাদ, হিউম্যান রাইটস কমিশন অধ্যাদেশ বাদ, দুর্নীতি দমন কমিশন অ্যামেন্ডমেন্ট অধ্যাদেশ বাদ, ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ বাদ, বিচারক নিয়োগ অধ্যাদেশ বাদ, পৃথক বিচার বিভাগ সচিবালয় প্রতিষ্ঠা অধ্যাদেশ বাদ, তথ্য অধিকার আইনের সেকশন 9 অ্যামেন্ড করে অধ্যাদেশ বাদ। এই সরকারের সে একটা অ্যামেন্ডমেন্ট অধ্যাদেশ দিয়েছিল, সেখানে বলেছিল তথ্য অধিকার আইনে সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো তাদের বাৎসরিক অডিট রিপোর্ট তাদের ওয়েবসাইটে পাবলিশ করবে। এই অধ্যাদেশটা বাদ করে দিয়েছে, প্রপোজ করেছে অধ্যাদেশ বাদ। সরকারি প্রতিষ্ঠান, পিএসসি, আদার সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, সুপ্রিম কোর্ট সাংবিধানিক প্রতিষ্ঠান, চিফ কন্ট্রোলার, অডিটর জেনারেল, তারা তাদের অডিট রিপোর্ট যদি তাদের ওয়েবসাইটে পাবলিকের জন্য প্রকাশ করে, সরকারের এখানে আপত্তি থাকার কি কারণ থাকতে পারে? সুপ্রিম কোর্টে কি পরিমাণ টাকা খরচ হচ্ছে জনগণ জানতে চায়, কি পরিমাণ টাকা খরচ হচ্ছে ইলেকশনে জনগণ জানতে চায়। এই অধ্যাদেশটাকে গতকালকে এই যে রিপোর্ট, এই রিপোর্টে 133টা রিপোর্ট দিয়েছে, এই অধ্যাদেশকে তারা বলেছে অটোমেটিক ল্যাপস হয়ে যাবে। তো সবই অটোমেটিক ল্যাপস হয়ে যাবে, আর শুধু আপনারাই থাকবেন আর জনগণ বসে বসে দেখবে। আমার মনে হয় না এই দেশে এটা আর কোনোদিন হবে। ধন্যবাদ।